This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার টিভি9 বাংলা আপনাদেরকে স্বাগত। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তন্নিষ্ঠা, দুপুরে সুপার প্রাইম টাইম, ঘড়ির কাঁটা দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভালো করে শুনবেন। বঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, কিন্তু বুথ লেভেল এজেন্ট নিয়োগে 3 নম্বরে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিএলএ নিয়োগে 1 নম্বরে রয়েছে বিজেপি, তৃণমূলকে ছাপিয়ে গেছে সিপিএম। কমিশনে বিএলএ নাম পেশে তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। একটু ডিটেলটা নিয়ে নেই, এখনো পর্যন্ত কোন বুথে কোন পার্টি কত সংখ্যক বিএলও দিয়েছে পুরোটাই জানবো, এবং তৃণমূল কংগ্রেস বা রাজনৈতিক দলগুলো কেন এই ব্যাখ্যা দিচ্ছে সেটাও জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, শ্রাবন্তী এবং সৌরভ। শ্রাবন্তীর কাছ থেকে সংখ্যাটা আগে জেনে নিই। শ্রাবন্তী, দেখো, অবাক করা তথ্য, যেখানে এজেন্ট বসানো নিয়ে সাধারণত নির্বাচনের সময় আমরা দেখি যে বিরোধী দলগুলো তাদের এজেন্ট বসাতে পারছে না বলে অভিযোগ করছে, অন্যদিকে শাসক দল কোথাও গিয়ে কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, এরকম ঘটনা আকচার আমরা দেখে থাকি। সেখানে এসআইআরে একেবারে অন্য নজির। সব থেকে কম 3টি রাজনৈতিক দল বিজেপি, সিপিএম এবং তৃণমূলের মধ্যে তৃণমূলের এজেন্ট সংখ্যা সবচাইতে কম। বিজেপি মোট এখনো পর্যন্ত বিএলএ 2 এজেন্ট তাদের সংখ্যা হচ্ছে 63,940। এর মধ্যে বিজেপি দিতে পেরেছে 24,858, কংগ্রেস দিতে পেরেছে 5,797, সিপিএম দিতে পেরেছে 18,706, আর তৃণমূল কংগ্রেস, যাদের নিয়ে এত কথা হচ্ছে, 13,526। এই ইঙ্গিতটা আমরা আগে করেছিলাম, তোমার মনে থাকবে শুভজিৎ, যেদিনকে সর্বদলীয় বৈঠক হয়, অর্থাৎ এসআইআর বিজ্ঞপ্তি জারির ঠিক পরের দিন, সেদিনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতা বলেছিলেন এই বিএলএর তালিকা আমরা দেব না, তার কারণ আমরা কোথাও গিয়ে ভয় পাচ্ছি যেটা ফাঁস হয়ে যেতে পারে। বিজেপির পক্ষ থেকে শিশির বাজোরিয়া তার প্রতিবাদ করেন এবং বলেন এটা তো মনে হচ্ছে পকেটমারি হয়ে গেছে, কারণ এই বক্তব্যটা তো আমাদের ছিল, বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য ছিল যে এক্ষুনি কি বিএলএর তালিকা দেব, তার কারণ সেখানে তাহলে তাদের হুমকির মুখে পড়তে হবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আখেরে বিএলএ সব থেকে কম সিপিএম বা বিজেপির থেকে কম দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর কারণটা কি সেটা সৌরভের কাছে একটু যাই। সৌরভ, দুদিন আগে আমাদের অপর সহকর্মী প্রদীপ্ত একটা খবর ব্রেক করেছিল, দর্শকদের দেখিয়েছিলাম যে বিজেপির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা সবকটা বুথে বিএলএ 2 দিতে পারবে না, বিশেষ করে তারা সংখ্যালঘু বুথগুলোতে দিতে পারবে না বা দেবে না, এই ধরনের একটা মনোভাব লাগে। এ তো বিজেপিটা ক্লিয়ার করে দিয়েছে বিজেপি, কিন্তু রাজ্যের শাসক দল তারা এখনো পর্যন্ত এত কম সংখ্যক কেন দিত? দেখো, এই তথ্যটি অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তার কারণ এতদিন পর্যন্ত এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সম্পর্কে শাসক দল এই অভিযোগই করে এসেছে যে প্রতি বুথে তাদের বুথ লেভেল সংগঠন নেই। কিন্তু এসআইআর প্রক্রিয়া যখন চালু হলো, সেক্ষেত্রে যদি পরিসংখ্যানের বিচারে দেখা যায় যে বিএলএ নিয়োগের ক্ষেত্রে খোদ শাসক দলেরই ঘাটতি রয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা চমকপ্রদ, এবং কেন এমনটা হলো তা নিঃসন্দেহে এটা নিয়ে খতিয়ে দেখার জায়গা যেমন রয়েছে। শাসক দলের বিবৃতি যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত আসেনি, বরং উল্টো কয়েকদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং ছিল, বৈঠক ছিল, সেখানে কিন্তু বিএলএ 1-দের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিটি পার্টের যে বিএলএ 2 তাদেরকে কিন্তু বিএলওদের একেবারে সব সময়ের জন্য ছায়াসঙ্গী হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি এমন হলো যেখানে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিএলএ নিয়োগের ক্ষেত্রে তাদের পরিসংখ্যান কম? নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, যদিও এখনো পর্যন্ত শাসক দলের তরফে এই মর্মে কোনো পরিসংখ্যান বা বিবৃতি আসেনি। দেখা যাক সৌরভ, শাসক দলের তরফ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়া হয় কি না, কিন্তু রাজনীতি নিয়ে যারা প্রত্যেকটা দিন কাটাছেড়া করেন তারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন, এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ঝন্টুবাবু, শুভজিৎ রয়েছি। ঝন্টুবাবু, দেখুন, এই কথা বোধহয় কেউই বিশ্বাস করবে না যে রাজ্যের শাসক দল 14 বছর ক্ষমতায় রয়েছে, তাদের সংগঠন নেই বা সংগঠন দুর্বল, কেউই বিশ্বাস করবে না। তা সত্ত্বেও কেন রাজ্যের শাসক দল এখনো পর্যন্ত এই বিএলও দেওয়াতে সিপিএম এর পিছনে, বিজেপির পিছনে? দেখো শুভজিৎ, এটা কিন্তু একটা কৌশলও হতে পারে। আমি এটাকে ব্যর্থতা ভাবছি না, গোষ্ঠী কন্দলের অঙ্কেও দেখছি না, কারণ সারা বছর তৃণমূল গোষ্ঠী কন্দল করলেও
ভোটের ময়দানেই একমাত্র ওরা এক জায়গায় ঝাঁপিয়ে পড়ে। অন্তত শেষ কয়েকটা নির্বাচনে আমরা কিন্তু কোথাও দেখিনি যে 18 সালে মাদার ভার্সেস যদি যুবর লড়াইটার কথা বাদ দাও 18-19-এর, তারপরে আর সাংগঠনিক স্তরে ভোটের সময় ওরা অন্তত দলাদলি করেনি। ভাগ বাটোয়ারা কাটমানির জন্য করতে পারলেও এই সময় নয়। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কি এটা মোটামুটি কনফার্ম করে নিয়েছে যে দেখো বিরোধী বিএলও গতকাল থেকে এখনো পর্যন্ত, শুরুর থেকে এখনো পর্যন্ত যা আমাদের কাছে রিপোর্ট, যে অনেক জায়গায় বিরোধী বিএলএ কিন্তু আক্রান্ত হয়েছে, বহু জায়গায় বিএলএ আটকে রাখা হয়েছে, তোমার চ্যানেলও দেখানো হয়েছে। তৃণমূল বিএলএ কম দেওয়ার অর্থ কি এটা নয় কি যে বিরোধী যে বিএলআরা থাকবেন বা বিএলও যারা অফিসিয়াল ডিউটি মেনটেন করেন, এই অফিসিয়াল ডিউটি মেনটেন করা স্টাফটি তাদেরই স্টাফ, অর্থাৎ বিএলএ রিক্রুটমেন্টে ইচ্ছাকৃতভাবে পিছনে থেকে এসআইআর এর যদি চরমভাবে ভিতর থেকে ব্যর্থ করা যায়, কারণ এসআইআর এর জন্টুবাবু এখানে আমার প্রশ্ন হচ্ছে যদি কাউকেই না দিত ঠিক আছে, দেখুন এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, বা কেউ কেউ যদি আরো টেকনিক্যালি বলে পদ্ধতিগত বিরোধিতা করছে তৃণমূল, কিন্তু কিছু কিছু জায়গায় তো দেওয়া হয়েছে বিএলএ 2। না, সবটা তো বাদ দেওয়া যাবে না ভাই। বিএলও সব জায়গায় শাসক দলের পার্ট হিসাবে কাজ করবে, সেটাও তোমরা বলছো না। 2002 সালে আমি নিজে বিএলওদের ট্রেনিং সময় আমরা দেখেছিলাম যে থ্রু আউট দ্য প্রসিডিওর বিএলওরা কিন্তু কন্ট্রোল বাই দ্য ইলেকশন কমিশন, ইসি। এইবারের নির্বাচন আপনি যে ইঙ্গিতটা করলেন সেই ইঙ্গিতটা খুব পরিষ্কার যে সব জায়গাতে বিএলএ দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ বিএলওরাই তো রয়েছে। আসবো আপনার কাছে, তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা কিভাবে দেখছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময় বাবু, নিশ্চয়ই তথ্যটা আপনি জানেন, তবু একবার ছোট্ট করে বলে দেই। এখনো পর্যন্ত যে বিএলও নিয়োগ করা হয়েছে তাতে 1 নম্বরে রয়েছে বিজেপি, 2-এ রয়েছে সিপিএম, 3-এ রয়েছেন আপনারা, 4-এ রয়েছে কংগ্রেস। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, উনি বলছিলেন যে এটা একটা তৃণমূল কংগ্রেসের কৌশল হতে পারে, তারা সব জায়গাতে এই কারণেই বিএলএ দেয়নি, কারণ বিএলও দিয়েই কাজটা চলে যাচ্ছে। এসব অবাস্তব গল্পের গরু গাছে তুলে লাভ নেই। আপনারা তথ্যসূত্র ঠিকভাবে নিন। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বুথে ইতিমধ্যে বিএলএ 2 নিযুক্ত করে দিয়েছে। আমাদের কাছে প্রত্যেকটা তথ্য আছে, আমরা মনিটর করছি। সাইন কপি কালকে রাত্রে, পরশুদিন রাত্রের মধ্যে, মানে 3 তারিখ রাত্রের মধ্যে সমস্ত সাইন কপি জমা হয়ে গেছে। সেটা প্রত্যেকটা বুথে, একটা বুথও বাতিল। আপনারা তথ্যসূত্রে কোথাও বোধহয় গন্ডগোল হচ্ছে, আরেকবার মানে আপনাদের কাছে তথ্য রয়েছে যে আপনারা সবকটা বুথে এখনো পর্যন্ত বিএলএ দিয়েছেন? একদম 100% বুথে, একটাও বাকি নেই। এটা কি কমিশনে জানানো হয়েছে? নিশ্চিতভাবে কমিশনে জানানো হয়েছে, সেটাই বললাম। সাইন কপি, একটা সাইন কপি থাকে যেটা বিএলএ 1 হচ্ছে সাইন করে দেয়, অথরাইজ সাইন করে, সেই সাইন কপি প্রত্যেকটা বুথের জন্য দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। হয়তো এখনো আপলোড হয়নি বা সেরকম কিছু হতে পারে, আপনারা খোঁজ নিন, নিশ্চিতভাবে জানতে পারবেন। আপনি একটা হয়তো রেখে দিলেন যে এখনো আপলোড হয়নি। আমরা তো ইসি সোর্সেই কথা বলছি, কারণ কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। হ্যাঁ, ইসি সোর্সে যে তথ্য আমরা পেয়েছি, আপনারা যখন সংবাদ মাধ্যম এটা দেখাচ্ছেন, আমি বিষয়টা পার্টি সর্বোচ্চ নেতৃত্বের নজরে আনছি এবং নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলছি যে কেন সেই তথ্য দেখাচ্ছে না, সেই বিষয়ে আমরা কথা বলছি। আমরা নিশ্চিত যে আমরা দিয়েছি। আমরা দায়িত্ব নিয়ে একেবারে ইসি সোর্সের কথা বলছি তন্ময় বাবু, দায়িত্ব নিয়ে বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, যে তথ্য আমরা পেয়েছি নির্বাচন কমিশন সূত্রে, যে এখনো পর্যন্ত বিএলএ দেওয়াতে আপনারা 1-এ রয়েছেন, 2-এ রয়েছে সিপিএম, 3-এ রয়েছে তৃণমূল কংগ্রেস, আর 4-এ রয়েছে কংগ্রেস। আপনার কি মনে হয় কেন আজকের দিনে দাঁড়িয়েও ঘড়ির কাঁটা 2:04 বিএলএ নিয়োগে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে? না, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই চায়নি যে এখানে এসআইআর হোক, এবং এখনো তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এসআইআর কে আটকানোর জন্য, যার জন্য তৃণমূল কংগ্রেস এই বিষয়ে অতটা উদ্যোগ নেয়নি। আর বিজেপি প্রথম থেকে চাইছে, আর এখনো চাইছে, শেষ পর্যন্ত চাইবে যাতে এখানে এসআইআর সঠিকভাবে হতে পারে। আর যে কারণে বিজেপি এই ব্যাপারে খুবই সিরিয়াস এবং সেইভাবে নাম সমস্ত ক্ষেত্রে জমা দিয়েছে। আর যেহেতু তৃণমূলের ক্ষেত্রে আমি বললাম যে যাতে বিষয়টা গুলিয়ে যায়, হতে যাতে না পারে, সব রকম বাধা সৃষ্টি করা, সে অনশন হোক আর মিছিল হোক আর মিটিং হোক,
সব দিক দিয়ে বাধা তৈরি করা, ভয় দেখানো, সব কাজ করে এসআইআরটাকে আটকানোর চেষ্টা করেছিল, যার জন্য বিএলএদের নাম দেয়নি তৃণমূল কংগ্রেস। অতএব এটা ওদের পার্টির অভ্যন্তরীণ যে লাইন আছে এসআইআর আটকাও, সেই লাইনেরই একটা অংশ ছাড়া আর কিছু না। তাই যদি হয় রাহুল বাবু, তাহলে তো কোনো জায়গাতেই দিত না। ধরি মাছ না ছুঁই পানি তো কোনো রাজনৈতিক দল করতে চায় না। কিছু কিছু জায়গায় জেলা ভিত্তিক দিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গায় জেলা ভিত্তিক দিয়ে দিয়েছে, আর বাকি জায়গায় ওগুলো পড়ে রয়েছে। তৃণমূল পার্টি তো একটা সংগঠিত পার্টি নয়, এ তো একটা আগাছা, এদিক দিয়ে জেগে যাবে, ওদিক দিয়ে জেগে যাবে, ওদিক দিয়ে মুছে যাবে। এই তো যে তৃণমূলের অবস্থা, দেখছেন না কি অবস্থা হচ্ছে। অতএব সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেসের এইরকম অবস্থা বলেই, অগোছল অবস্থার জন্যই অবস্থা। জন্টুবাবু, আপনি দুজন পলিটিশিয়ান, তাদের দুজনের বক্তব্য শুনলেন। তৃণমূল কংগ্রেস তন্ময় বাবু তিনি একটা জায়গায় একটু ফাঁক রেখে দিলেন, হয়তো আপলোড করেনি, কিন্তু তারা দিয়ে দিয়েছেন সব জায়গায়। আমরা দায়িত্ব নিয়ে ইসি সোর্সেই কথাটা বলছি, কোনো রাজনৈতিক দলের তথ্য নিয়ে নয়। ঠিক একই রকমভাবে রাহুল সিনহা আবার ওই অভিযোগটা করলেন যেটা আপনি শুরুতে বলেছিলেন যে না এটা নয়, এটা একেবারে কৌশল। দেখো শুভজিৎ, এটা একটা দিক যে এই এসআইআরটা কিন্তু এখনো পর্যন্ত আমার একদম দৃঢ় বিশ্বাস এসআইআর এর ফাইনাল যে রেজাল্টটা বেরোবে, অর্থাৎ যে তালিকাটা ফাইনালি এসআইআর এর পরে রিভিশনের পরে বেরোবে, সেটাকে মানুষের কাছে কতটা জিয়ে রাখতে পারে যে দলটি, সেই দলটি বেনিফিটেড হবে ভোটে। ফলে তৃণমূল আজকে এই যে বিএলএ রিক্রুটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা ব্রেক কষে নিয়েছে এবং বিএলও দিয়ে বহু জায়গায় চেষ্টা করছে। আমার কাছে রিপোর্ট যেটা কসবাতে, চণ্ডীপুরে, নর্থ বেঙ্গলে একাধিক জায়গায় বিএলওরা তৃণমূলের শাসক দলের পার্টি অফিস থেকে কাজটা করছে, ফর্ম দিয়ে দিয়েছে, সেখানেই তারা কাজটা করে নিচ্ছে। এটা করার একটা বড় কারণ হবে এসআইআর এর ন্যূনতম নামটা বাতিল যাওয়া, এবং ফুললি ক্রেডিটটা তৃণমূল কংগ্রেস তখন মাঠে ময়দানে বলে বেড়াবে আমাদের আন্দোলনের ফলে আজকে পুরো দেখুন এসআইআর থেকে ন্যূনতম নাম কাটা গেছে, ফুলি ক্রেডিট গোস টু তৃণমূল কংগ্রেস। এই স্ট্যান্ডার্ড থেকে কিন্তু তারা বিএলএ রিক্রুটমেন্টের জায়গায় বিএলও দিয়ে কাজটা করানোর উপরে বহু জায়গায়, বিশেষ করে প্রান্তিক পাঠগুলোতে আপনারা বিশ্লেষণ করেন। আপনারা এর আগে বহুবার বিভিন্ন প্যানেল ডিসকাশনেও কথা হচ্ছে। দেখা যাক আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো 1 মাস পরে আমরা অবশ্যই সেদিকে নজর থাকবো, কারণ এই 1 মাস এরকম আরো অনেক খবর আসবে, অনেক খবর দেখাবো। 1 মাস পরেই গোটা ফিগারটা পরিষ্কার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এদিকে জন্ম বাংলায়, বাড়িও বাংলায়, কিন্তু ভোটার ঝাড়খণ্ডে। এসআইআর আবহে বড় বিতর্ক মালদার মোথাবাড়িতে। কালিয়াচকের গঙ্গার চর পার্শ্ববর্তী একাধিক গ্রামে এই আজব ছবি সামনে আসছে। জন্ম থেকে বাংলার বাসিন্দা হয়েও ভোটার ঝাড়খণ্ডে, বহুবার আবেদন করেও বাংলার ভোটার হতে পারেননি বলে অভিযোগ সামনে আসছে। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, আসল ঘটনাটা কি? এসআইআর আবহে তো বড় বিতর্ক। দেখো, গোটা ভারতবর্ষে এই ধরনের ঘটনা কিন্তু নেই। তোমাকে বলি যে 21টা মৌজা মালদা কালিয়াচক 2, যেখানে মানিকচকের কিছু পোর্শন পড়ছে, সেই 21টা মৌজাতে 2.5 লক্ষ বাঙালি, যেখানে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে, বাঙালিদের জন্য স্বার্থে আন্দোলন চলছে শাসক দলের, সেখানে দেখা যাচ্ছে সেই 2.5 লক্ষ বাঙালিকে বঞ্চিত করা হচ্ছে। তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার খাজনা নিচ্ছে, কারণ জমিটা হচ্ছে বাংলার। এবং শুধু তাই নয়, অথচ তাদের কাছ থেকে যাবতীয় পরিষেবা তার থেকেও তারা কিন্তু বঞ্চিত, কোনো সরকারি পরিষেবা তারা পায় না। তারা হচ্ছে আবার ভোটার ঝাড়খণ্ডের, মানে ভোটটা নেয় ঝাড়খণ্ড। আমার সঙ্গে আছে এরকম তাদেরই একজন, এবং শুধু তাই নয়, সেখানকার যিনি ঝাড়খণ্ডের পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি আমার সঙ্গে রয়েছেন। কি অবস্থার মধ্যে আছেন আপনারা? আমরা অনেক কষ্টের মধ্যে আছি দাদা, অনেক কষ্ট। আমাদের ভোট ঝাড়খণ্ড সরকার নেই, আর জমির টাকা বাঙাল সরকার নেই, যেটাতে আমরা না ওদিককার না এদিককার। মানে পশ্চিমবঙ্গ সরকারের অনেক লাভ হচ্ছে আপনাদের জমির? হ্যাঁ, অনেক লাভ হচ্ছে। আর ও ভোটে ও লাভ নিচ্ছে, আমাদের কোনো লাভ দেয় না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না, পাওয়া যায় না। কোনো পরিষেবা? না, কোনো পরিষেবা পাওয়া যায় না। আপনি তো নিজে ওখানকার প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাহলে আমরা প্রটেস্ট করছি, কিন্তু মানে শুনে না, কোনো কথাই শুনে না। কি অবস্থা বাংলার? উনি একজন শিক্ষক ওখানকার, বলছি যে কি অবস্থা আপনাদের? আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাঙালি নিয়ে যে লড়াই লড়ছে, এটা আমাদের গর্বিত বিষয়। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, বাংলারই 21খানা মৌজায় প্রায় 2.5 লক্ষ লোক আমরা বাঙালি বসবাস করি, যেটা বাংলার ভূখণ্ড। সেই ভূখণ্ডটা বর্তমানে ঝাড়খণ্ড সরকারের শাসনাধীনে। ঝাড়খণ্ড সরকার আমাদের কাছে ভোটাধিকার নিয়েছে, ভোট নিচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকার ল্যান্ডের যাবতীয় রেন্ট
ফি পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে, তা আমাদেরকে যে নিচ্ছে, tax হ্যাঁ সব নিচ্ছে, কিন্তু যে মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে আমাদেরকে ঝাড়খণ্ড সরকার বঞ্চিত রেখেছে এবং পশ্চিমবঙ্গ সরকার বঞ্চিত রেখেছে। আর আবার বাঙালির লড়াই রয়েছে, তা আমরা তো বাঙালি। শিক্ষা স্বাস্থ্য আমরা তো মানে বঞ্চিত আছি। আমাদের ওখানে কোনো মানে 2.5 লক্ষ লোক আছে, ওখানে কোনো কলেজ না, হাই স্কুল নাই, কোনো স্বাস্থ্যকেন্দ্র নাই, শুধু প্রাইমারি স্কুলগুলো আছে। মানে বাংলার মাটি, বাংলার জল, অথচ ভোটার আপনারা ঝাড়খণ্ডের। ওখানে আমরা ঝাড়খণ্ডে যে লেখাপড়া দিচ্ছে, সেখানে আমরা বাংলাভাষী, কিন্তু আমাদের ওখানে বাংলা কোনো সাবজেক্ট দিচ্ছে না, হিন্দিভাষী। আমাদের ছেলেমেয়েরা বাংলা থেকে লেখাপড়াতে বঞ্চিত। কি অবস্থা আপনাদের ওখানে? কি এই যে সবচেয়ে বাংলা আন্দোলনকারী যারা আমাদের পশ্চিমবাংলায় আছে, ওনাদের প্রতি আমি অনুরোধ করব যে আমাদের মাতৃভাষা বাংলা, আর এইভাবে আমরাকে যে ঝাড়খণ্ডের ওদিকে ফেলে রেখেছে, যে আনেওয়ালা পিঢ়ি আমাদের বাংলা ভুলে যাবে, মাতৃভাষা বলে মাতৃভাষা বিলুপ্ত হয়ে যাবে। অনুরোধ করব যেখানে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে সেখানে। তাহলে এই যে এতগুলো মানুষ, কয়েকশো মানুষ, তারা তো আমান্তরে, তাদের হবে তো হবে কি, সে বিষয়টা দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। এসআইআর চলছে রাজ্যে, আর ঠিক সেই অবস্থায় শয়ে শয়ে আধার কার্ড পূর্বস্থলীতে শোরগোল পড়ে গেছে। ছবি একবার দেখুন। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বড়ডাঙ্গায় ডোবা থেকে 2 বস্তা আধার কার্ড উদ্ধার। স্থানীয়রা তারা কি কিছু দেখেছেন, কিংবা স্থানীয়রা তারা যারা এই আধার কার্ডগুলো দেখছেন কাউকে চিনতে পারছেন কি? কৌশিক আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। স্থানীয়দের বক্তব্য এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কৌশিক, একটু অডিও সমস্যা হচ্ছে, তোমার সঙ্গে পিসিআর যোগাযোগ করছে। কৌশিক শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ কৌশিক বলো। হ্যাঁ আমি একটু জায়গাটা দেখাই। দেখো পূর্বস্থলী বড়ডাঙ্গা এলাকা, এই এলাকাতেই কিন্তু এই যে জলা জায়গা দেখতে পাচ্ছি, এখানেই আজকে সকাল নাগাদ প্রচুর বলা যেতে পারে কয়েকশো আধার কার্ড জলে ভাসতে দেখা যায়। এলাকাবাসীদের চোখে পড়ে, এলাকাবাসীরা কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারা খোঁজ চালাতেই আরো 2টো বস্তা প্রয়োজনীয় মানে বিভিন্ন নথি রয়েছে এবং আধার কার্ড ভর্তি, সেগুলো জলের নিচে ডোবানো রয়েছে, সেগুলোকে উদ্ধার করে পুলিশ। আসে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে কিন্তু আধার কার্ডগুলোকে উদ্ধার করে নিয়ে যায় এবং এখনো পর্যন্ত 142টা আধার কার্ডকে উদ্ধার করা গেছে। বাকি আধার কার্ডের এখনো সন্ধান চালানো হচ্ছে। এলাকাবাসীদের বক্তব্য, এই এলাকাবাসীদের বক্তব্য যে আধার কার্ডে যে সমস্ত ঠিকানাগুলো রয়েছে, সেই ঠিকানাগুলো কিন্তু এই পূর্বস্থলীর বড়ডাঙ্গা এলাকার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে মূলত সেই গ্রামের নাম। অথচ যেখানে যে ছবি রয়েছে, যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, যে নাম রয়েছে, সেই নাম বা সেই ছবি কিন্তু এলাকাবাসীদের কাছে অপরিচিত, সেই মুখ অপরিচিত। এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে গতকাল রাজ্যে এশিয়া শুরু হয়েছে, আর তাহলে কারা রাতের অন্ধকারে বা কেন এইভাবে এই প্রচুর কয়েকশো আধার কার্ড কেন ফেলে গেল, এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি মহকুমা শাসক, কালনা মহকুমা শাসক কিন্তু ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এশিয়া শুরু হতেই আতঙ্কে, বিজেপি যেটা অভিযোগ করছে যে আতঙ্কে হয়তো দেখা যাচ্ছে যে এই ভুয়ো নথি নষ্ট করাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল, যারা এইভাবে আধার কার্ডগুলোকে জলে ফেলে নষ্ট করার চেষ্টা করছিল। বিজেপির তরফ থেকে এমন অভিযোগ করা হয়েছে, যদিও সমস্ত ঘটনার তদন্তে পুলিশ এবং মহকুমা শাসক কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। নজর রাখো, বড় খবর কৌশিক, নজর রাখো। পরিষ্কার করতে গিয়ে, যেহেতু চাষ করতে হবে তো বিল পরিষ্কার করতে গিয়ে দেখছে যে 2-3টে বস্তা পড়ে আছে বিলের মধ্যে। তো যথারীতি জলে ডুবা ছিল অবস্থায় ছিল, তো একটা বস্তা ওরা তুলেছে। তো তুলে ওরা একটু ভয় পেয়েছিল ভেতরে হয়তো কি আছে, তো খোলার পরে দেখছে, স্পটে এসে দেখছি যে ওখানে প্রচুর আধার কার্ড, প্রচুর। এখন ওরা 2 বস্তার মতো তুলতে পারেনি। তো দেখলাম পরিষ্কার এখানে বেশিরভাগই যে সমস্ত নাম আছে মুসলিম সমাজের, সংখ্যালঘু সমাজের নাম আছে, এবং আমি ঠিকানাগুলো দেখেছি বেশিরভাগই আপনার হামিদপুর, গড়াগাছা এবং কিলা পঞ্চায়েত আর কি, এবং আপনার দফাদারপাড়া এগুলো আছে। ফেলার কারণে এসআইআর হয়ে তো হয়েছে, সেই কারণে হয়তো কোনো এগুলো অবৈধ হবে, বৈধ ভোটার, এই যে বৈধ আধার কার্ড নয় বলেই ফেলে গিয়েছে, এরকম কিছু হবে হয়তো। সেগুলো আমরা তো আর বুঝবো না সেগুলো। এটা দেখা গেল যে আপনার যেহেতু কিছুদিন ধরে এসআইআর নিয়ে যে চারদিকে একটা রব উঠেছে এবং গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে, হয়তো কোনো এটা অবৈধ কোনো আধার কার্ড হবে, যার জন্য এরা এই বিলের মধ্যে অন্তত মেন রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে এগুলো ফেলার উদ্দেশ্যটা কি, আমরা যার জন্য সিবিআই তদন্তের জন্য আমরা দাবি করছি, আমরা এটা যাতে সিবিআই তদন্ত আমরা সেটাই আমরা করছি।
এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি, এর আগে কেউ 500 কেউ 700 কেউ 800 নিয়ে আধার কার্ড করতো, তারপর তো আমরা বারবার করে বলার পর পোস্টাল হতো। এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে আমি ফেলবো কেন? আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কার্ড। এখন তারা ভাবুক, কে কি করবে ভাবুক। যাদের 2002 ভোটার লিস্টে নাম নেই তারা থাকতে পারবে না কেন? তারা ভেবে নিক। তার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করছে একটা লোক যেন এখান থেকে না যায়। এসআইআর আবহে বিভিন্ন ছবি, বেনিয়মের ছবি গোটা রাজ্য থেকে আসছে। দেখুন, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসেই বিএলওর ফর্ম বিলি। মুর্শিদাবাদের ভগবান গোলায় তুঙ্গে বিতর্ক। 70 নম্বর বুথের বেনিয়মের ছবি ধরা পড়তেই বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? 300 টাকা। আপনি একটা পান, 3টে পান, আমার জানা দরকার নেই। কোথায় ঘুরে আসলেন? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি কালকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো। আরো একটা বেনিয়মের ছবি, বিএলওর সঙ্গেই ঘুরছেন বিজেপি বিধায়ক। বেনিয়মের ছবি বহরমপুরে, তীব্র আক্রমণ তৃণমূলের। বহরমপুরের গোড়া বাজারে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও অয়ন তিওয়ারি। বিএলওর পথ অনুসরণ বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। সব দলের প্রতিনিধিই রয়েছে দাবি বিএলওর, কিন্তু বিএলওর পিছু পিছু দেখা গেল বিজেপি বিধায়ককে। কোনো ডকুমেন্ট আমরা নিচ্ছি না, আমরা কোনো ডকুমেন্ট চাইছিও না। শুধুমাত্র যেটুকু দরকার যাচাই করার জন্য, অথেন্টিক ডকুমেন্ট যা পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা নিচ্ছি, এবং আমাদের এখানকার সবাই খুব হেল্পফুল, সবাই সেটা দিচ্ছেন এবং সেটা হাসি মুখে। আর একটা বিষয় কি, আমরা যেটা ভাবতাম যে হয়তো আমাদেরকে মানে কেমনভাবে তারা আপ্যায়ন করবেন, আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন। তারা প্রত্যেকেই ঘরের মধ্যে বসার জায়গা দিচ্ছেন, বসতে দিচ্ছেন এবং যতটা দরকার আমাদেরকে হেল্প করছেন। 50টা ভোটারের কাছে পৌঁছেছিলাম বিএলও সমেত, কারোর কোনো অসুবিধা নেই। বিএলও খুব সুন্দরভাবে নির্বাচন কমিশন দ্বারা যে ফর্ম, সেই ফর্ম দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন, কারোর কোনো অসুবিধা এখনো পর্যন্ত আমরা দেখিনি। এটাই তো আমরা চেয়েছিলাম। দুর্নীতিবাজ, চোর, ঠকবাজ তৃণমূল মানুষের মধ্যে আতঙ্ক, ভয় ভীতির সৃষ্টি করছে। এখানে কোনো রকম কোনো ভয় ভীতির সৃষ্টি নেই। এই তৃণমূল শুধু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। এদিকে ফের বিএলওর শাসক যোগের খবর আসছে। টাকির 270 নম্বর পার্টের বিএলও হয়েছেন তৃণমূল নেতা গৌতম মণ্ডল। নিজের মুখে স্বীকারোক্তি শাসক নেতার। কিভাবে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বিএলও, প্রশ্ন তুলে সরব বিজেপি। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি মানে বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি, ওয়ার্ড কমিটির ভেতরেও আছি। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, তাহলে সেটা তাদের মানে নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। সেটা আমি প্রথমেই বলেছিলাম। বলা সত্ত্বেও ওনাদের যে মানে মেসেজটা এসেছিল যে এখন বর্তমানে আমি টিআইসি, তখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। সেই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, ভালো করে ছবিটা দেখবেন। সামনে বিএলও আর পিছনে দলীয় পতাকা নিয়ে বিএলএ সহ বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল সমর্থকরা। খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে 292 নম্বর বুথের এই ভিডিও প্রকাশ করে সরব হয়েছেন বিজেপি বিধায়ক। জেলা তৃণমূলের মাইনরিটি সভাপতি শেখ আব্বাস আলীর নেতৃত্বে বিএলওর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে পদ্মশিবির। সমীক্ষার কাজ কতটা নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিধায়ক।
ছবিটা একবার দেখুন। সামনে বিএলও তিনি চলেছেন আর তার পিছনে বিএলএ রয়েছে এবং রয়েছেন শাসক দলের সমর্থক। একেবারে হ্যাঁ তোকে তো সব পাঠিয়েছে বুঝতে পার ঘরে কে আছে। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না, আপনারা সঠিকভাবে কাজটা করুন। আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। অ্যাকচুয়ালি আমি আমার মতো আমাকে যেহেতু কোনো অ্যাসিস্ট্যান্ট আমার দেয়নি, আমি বিএলও হিসাবে একাই বেরিয়েছি। হ্যাঁ, এবার লোকাল মেম্বার আমাদের আব্বাসদা, সেই হিসাবে ওনাকে আমি বলেছিলাম যে আমি তো একাই, আমাকে একটু সহযোগিতা করবে। তো কিছু বলে একজন বিএলএ তোমার সাথে থাকবে, এরকম ভাবে আমাকে জানানো হয়েছিল যে কেউ না কেউ থাকবে সহায়তা করার জন্য। হ্যাঁ, তো আমি জানতাম না ওরকম পার্টির ঝান্ডা নিয়ে সব আসবে, তো সেটা আমি কালকেই মানা করে দিয়েছি, না এরকম পার্টির ঝান্ডা নিয়ে ঘুরলে আমি কিন্তু বেরোতে পারবো না। ওই পার্টির ঝান্ডা নিয়ে তো আমারও নিজেরও ভালো লাগেনি, আমি সেটা বলেছি আমি আব্বাসদাকে। হ্যাঁ, যে না এই পার্টির ঝান্ডা নিয়ে যা, ওই একটুখানি বেরিয়েছিল, তারপরে আবার যে সব জায়গায় ঘর চলে গেছে, দুজনই ছিল ওর সঙ্গে। এদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্ত্রী বিএলও, দক্ষিণ 24 পরগনার কুলপিতে তুমুল বিতর্ক। কেটের পোতা 219 নম্বর বুথে বিএলও তৃণমূল নেতা স্ত্রী বিডিওকে অভিযোগ করেছে বিজেপি এবং সিপিএম। অভিযোগ ওঠার পরই ওই বুথে শুরু হয়নি এনুমারেশন ফর্ম বিলি। কেউ বিএলও হতে চাননি বলেই দায়িত্ব সাফাই শাসকের। আমার তো বিএলও আজকে নতুন দেয়নি, বিএলও আমি ছিলাম, আমার সঙ্গীরা যারা ছিল আশাকর্মী আইসিডিএস তাদের তো সব মাস্টারই পেয়েছে, বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার এখানে কারো খুঁজে পাইনি বলে আমার রেখেছে। আর আমার কোনো অভিযোগ নেই, আমার না দিলেও আমার কোনো অভিযোগ নেই, আপনারা কে করতে পারেন, আমার কাছে বিএলও নিয়ে নিন, আমি বিএলও ছেড়ে দিন, আমার কোনো অসুবিধা নেই বা কোনো অভিযোগ নেই যে আমি করবো, এ অভিযোগ আমার নেই। স্ত্রী আজকে 10 বছর হচ্ছে বিএলওর কাজ করছে। আজকের হচ্ছে তোমার হচ্ছে বলেছিলাম যে হচ্ছে পঞ্চায়েতে ব্লক থেকে বলেছিল যে হচ্ছে তোমার হচ্ছে অন্য ক্যান্ডিডেট দিয়েছিল, দীপক রায়ের হচ্ছে তোমার ছেলে দিব্যেন্দু রায়ের, সে হচ্ছে সোনারপুরে মাস্টারি করে, সে রাজি হয়নি। তখন পঞ্চায়েত থেকে বললো তাহলে যে আছে পুনরায় সে হচ্ছে বিএলও হোক। বিনাপানি তেলি, যিনি একজন আইসিডিএসের কর্মী, তো তিনি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক বয়স হয়ে গেছে, তবু তাকে বিএলও করা হয়েছে এবং তার পরিবর্তে তার স্বামী সেই কাজ দেখাশোনা করছে এবং তার স্বামী একজন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য আছে। তো আমরাও কমপ্লেন করেছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিডিও কাছে, দেখা যাক এইটা কতটা কি সাকসেস হয়। রাজ্যে বিভিন্ন কারণে গোষ্ঠীকন্দলের খবর আমরা দেখি, তাই বলে ছাগলের জমির ধান খেয়েছে বলেও গোষ্ঠীকন্দল শাসক দলের। জানবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে, তবে তার আগে এই মুহূর্তে ছবিটা একবার দেখুন, কোন জায়গায় গোষ্ঠীকন্দল পৌঁছেছে ছাগলের ধান খেয়েছে বলে। পুলিশ থাকতে পটলের লোক কিভাবে মেরে গেল, পটলের লোক কিভাবে মেরে গেল, পুলিশ আধিকারিক আছে, তাও পুলিশের সামনে মারামারি হলেও পুলিশে কিছু করলো না। এইদিকে পুলিশ আছে, ঠিক আছে, পুলিশ নিয়ে এসে মার করলো পটলের লোক পুলিশ থাকতে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, আমরা ছবি দেখছিলাম, একটা ছাগলে ধান খেয়েছে বলে গোষ্ঠী কন্দল এমন পর্যায়ে পৌঁছলো, আর পুলিশ কি করছে? পুলিশ তো তালপাতা সেপাই রীতিমতো।
দেখো একেবারেই লাভপুরের কুসুমগড়িয়া গ্রাম, সেই কুসুমগড়িয়া গ্রামে সাত সকালে জমিতে ছাগলে ধান খেয়েছে, সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বতসা, এরপর কিন্তু লাঠালাঠি মারামারি, গুরুতরভাবে আহত হয়েছে 3 থেকে 4 জন, তাদেরকে সিউড়িতে ভর্তি করা হয়েছে। শুধুমাত্র ছাগলে ধান খেয়েছে বলেই এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব এমনটাই কিন্তু নয়, এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় এই ধরনের দ্বন্দ্বের ছবি দেখা যায়। ছাগলে ধান খেয়েছে সেটাকে কেন্দ্র করে আবারও যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই প্রকাশ্যে চলে এলো। পটল মল্লিক এবং সাগর শেখ, এই দুই গোষ্ঠীর মধ্যে সেখানে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও পুলিশের সামনেই কিন্তু বেধড়ক লাঠি দিয়ে একে অপরকে মারধর করা হয়। পুলিশের পক্ষ থেকে তখন তাদের থামানোর চেষ্টা করা হয়, কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ সেই সময় সেখানে ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা দুই দলই যে তৃণমূল করে সেটা অবশ্য লাভপুরের বিধায়ক তিনি স্বীকার করেছেন। আমাদের 10-12 জনকে মেরেছে, মান্নানের লোক, কুসুমগড়িয়া পটল কোন দল করে তৃণমূল, আমরা তৃণমূল, ওরা মান্নানের নেতৃত্বে করে। মান্নান কার নেতৃত্বে করে সেটা তো বলতে পারবো না। আমরা হচ্ছে রানা সিং লোক এমএলএ। আমাকে বাঁশ দিয়ে বেরিয়ে দিয়েছে। আর কজনকে মেরেছে? মোটামুটি আমরা 2 জন এখন হসপিটালে আছি, সিভিল হসপিটালে। একজন তো বাচ্চা না বাচ্চা সম্ভব না। মান্নান সাহেব তো তৃণমূল করে, সবই তো তৃণমূল, বোঝাটাই তো তৃণমূল। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠী বলে কিছু নেই, বললাম তো গ্রাম্য বিবাদ, আপনি তো জানেন। ওদের জিজ্ঞেস করুন না যে কী থেকে হয়েছে। একই দল, একই মানুষ, এবং ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই। সারা পশ্চিমবাংলায় যেমন বহু জায়গাতে এটা ঘটনা, এটাও এখানে ঘটনা। এবং আপনি যদি সূত্রপাতটা ধরেন, সূত্রপাত ধরলে একটা পক্ষ হচ্ছে যার জমিতে নেমেছিল সেই জমি মালিক, আর একটা পক্ষ হচ্ছে যার ছাগল। ওকে বলছে যে তো ছাগল তুই বেঁধে রাখিস নি কেন, আর ও বলছে যে ছাগল খেয়েছে তো আমি কী করবো, ছাগল। এই তো ঘটনা। বিজেপি তার রাজনীতির রং চালাতে পারে। বিজেপিকে জিজ্ঞেস করুন না যে ওই গ্রামে বিজেপির কে আছে, জিজ্ঞেস করুন। ছাগলের ধান খাওয়া, গরুর ধান খাওয়া, মুরগির ধান খাওয়া, এই সংঘর্ষটা আছে। একটা বাহানা দরকার, বাহানা পেলে দুটো গোষ্ঠীতে লেগে যাবে, কোনো চিন্তা নাই, চালিয়ে যা করা। যেদিন তৃণমূল শেষ হবে সেদিন গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে। যতদিন তৃণমূল থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব তার বন্ধ হতে পারে না। দেখো আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা, আরো একটা বড় খবর। নির্বাচন কমিশনের পরিসংখ্যানে বিস্ফোরক তথ্য পেয়েছি আমরা। গত 23 বছরে রাজ্যের সীমান্তবর্তী জেলায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, নির্বাচন কমিশনের পরিসংখ্যানে বিস্ফোরক তথ্য। গত 23 বছরে রাজ্যের সীমান্তবর্তী জেলায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে। 2002 থেকে 2025-এর মধ্যে রাজ্যে ভোটার বৃদ্ধির গড় 67.28%। যদিও অস্বাভাবিক ভোটার বৃদ্ধির পরিসংখ্যান সীমান্তবর্তী জেলায়। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, ঠিক কি তথ্য পাচ্ছি আমরা, আগে দাও, তারপরে তথ্য নিয়ে বিশ্লেষণ করা যাবে। দেখো আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা একটা, যদি আমরা একটু দেখি 2002 যে সময় এসআইআর হয়েছিল, 23 বছর পরে 2025 এই সময় এসআইআর হচ্ছে। এই সময় আমাদের রাজ্যে কিভাবে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং কোন কোন জায়গায় ভোটার বৃদ্ধি হয়েছে আমরা যদি দেখি 2009 থেকে, এবং বৃদ্ধির শতাংশটা বললে আরও বেশি সুবিধা হবে। 2009 থেকে 2010 এই সময়টাতে বৃদ্ধির সংখ্যা 4.99%, 10 থেকে 11-তে 2.4%, এইভাবে বেড়ে বেড়ে গেছে। 2002 থেকে 2009 একটা টাইম স্প্যান যদি দেখি 12% বেড়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ 2009 থেকে 2017 যে সময়টা বামফ্রন্ট জামানার শেষ এবং তৃণমূল কংগ্রেসের জামানা শুরু হচ্ছে, সেই সময় বৃদ্ধি বেড়েছে হচ্ছে 21.8%। আবার 2017-র পর থেকে, তারপর করোনা আসছে, 18, 19, 20 এই সময়টার পরে ফের 2017 থেকে 2025-এ বৃদ্ধির শতাংশ 12.5। এত কটা অঙ্কের কথা বললাম, সেটার কারণ একটাই, বৃদ্ধিটা সব থেকে বেশি যদি 2002 থেকে 2025 অবধি ধরি, 2009 থেকে 2017 কোথায় বৃদ্ধি হয়েছে আমরা যদি সেগুলো একটু দেখি, জেলা কয়েকটা জেলাই মাত্র আমরা দেব যেগুলো সীমান্তবর্তী এলাকা যদি দেখা যায় অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই গড় বৃদ্ধিটা যদি বলি, এই গোটা 23 বছরে 67.28%।
উত্তর দিনাজপুর সেখানে দ্বিগুণেরও বেশি 105.5% বেড়েছে। অর্থাৎ সাধারণভাবে 10-12% বদলে উত্তর দিনাজপুরে দ্বিগুণেরও বেশি 105% গিয়ে দাঁড়াচ্ছে। সেটা 2 পরগনা, সেখানটা নিয়ে আমরা জানি উত্তর 24 পরগনা বিশেষভাবে, এবং ভাঙড়, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বারবার অভিযোগ আনা হয়েছে দক্ষিণ 24 পরগনার। সেই এলাকাগুলোতে 83 এবং 72% এরকম হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 80%-এরও বেশি। 2009 থেকে 2017 বৃদ্ধির লাফিয়ে বেড়ে যে 22% হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে বারবার এই প্রশ্নটা তোলা হয়েছে যে সীমান্তবর্তী এলাকায় এত ভোটারের বৃদ্ধির কারণ কি? একদমই সঙ্গে থাকো, সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দুটো প্রশ্ন আগে করে রাখি তোমায় চট করে। একটা, অল ওভার যে ভোটার বৃদ্ধি হয়েছে 67.28% গড়, যেটা কদিন আগেই তো বিহারে এসআইআর হয়েছে, বিহারেও কি এইরকম এত শতাংশই বৃদ্ধি হয়েছে? কি খবর পাচ্ছি আমরা? 2 নম্বর হচ্ছে সীমান্তবর্তী জেলায় এই যে এত ভোটারের অস্বাভাবিক ভোটার বৃদ্ধির কথা, যেটা শ্রাবন্তীও বলছিল। দেখো, বিহারের যে পরিসংখ্যান, বিহারের 2003-এর যে লাস্ট এসআইআর এবং তারপরে 2024-এর এসআইআর, সেই জায়গা থেকে বাংলার চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা। বাংলার চিত্র, বিহার এবং বাংলার মধ্যে পার্থক্য একটা বড় জায়গায় হচ্ছে 67% ভোট বৃদ্ধি। আমি যদি সেটাকে স্বাভাবিকও মনে করে থাকি, তাহলেও দাঁড়িয়ে যে কথাটা বারবার শ্রাবন্তী বলছিল, তাহলে অস্বাভাবিক বৃদ্ধি কোন কোন জেলায় দেখা যাচ্ছে? কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা। এই জেলাগুলোর বৈশিষ্ট্য কি? এই প্রত্যেকটা জেলাই কিন্তু সীমান্তবর্তী জেলা। এই সীমান্তবর্তী জেলায় তাহলে স্বাভাবিকের থেকে বেশি, অর্থাৎ গড়ের থেকে বেশি ভোটার বৃদ্ধি হয়েছে, এটা একদম পরিসংখ্যান থেকে স্পষ্ট। এবং অন্যদিকে কম হয়েছে, গড় ভোট বৃদ্ধি যেটা হয়েছে রাজ্যে, সেখানের থেকে কম হয়েছে কোন কোন জেলায়? সেগুলো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে, তার মধ্যে মেদিনীপুর রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, যেগুলো 60%-এরও কম, 50%-এর সামান্য বেশি। অর্থাৎ এই যে অ্যানোমালি বলবো না, এই যে তথ্যের যে পার্থক্যটাই কোথাও একটা, এই যে অভিযোগটাকে কোথাও কি জোরালো করে দিচ্ছে যে অনুপ্রবেশের অভিযোগ, বারবার যে অভিযোগটা বিরোধী দলগুলো করছে, অনুপ্রবেশকারীরা এই ভোটার লিস্টে জায়গা করে নিয়েছে, এবং সেই জায়গায় এই সীমান্তবর্তী জায়গায় যে বিস্ফোরণ, ভোটার লিস্টের বিস্ফোরণ, ভোটার তালিকার বিস্ফোরণ, এবং তারপরের যে ডটগুলো যদি মেলানো যায়, এসআইআর শুরু আবহাওয়াতেই দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায়, কলকাতার আশেপাশে পর্যন্ত বেশ কয়েকটা জায়গায়, সেখানে হঠাৎ করে কিছু মানুষ চলে যাচ্ছেন, তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এলাকার মানুষ বলছেন তারা গত 10 বছরের মধ্যে এসছেন। এবং সব থেকে ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে 2009 থেকে 17 দ্বিগুণেরও বেশি। অর্থাৎ তার আগে আমরা যদি গোটা 23 বছরটাকে 3টে ফেজে ভাগ করি, 2002 থেকে 2009, 2009 থেকে 17 এবং 2017 থেকে 25, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ অর্থাৎ 17 থেকে 25 সের 12% বেড়েছে, 2002 থেকে 9 12% বেড়েছে। মাঝখানে 2009 থেকে 17 এই সময়টা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল একটা সময়, যে সময় দেখা যাচ্ছে 21 থেকে 22% বেড়েছে। সঙ্গে থাকো সিজার, সঙ্গে থাকো। শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, সিজার লাইভ রিপোর্টিং করছিল, শ্রাবন্তীও লাইভে আছে। যে তথ্য আমরা পাচ্ছি, 23 বছরে গড় ভোটার বৃদ্ধি এ রাজ্যে 67.28%, মানে একটু বেশি 67 থেকে। কিন্তু সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে ভোটার বৃদ্ধি রীতিমতন চমকে দেওয়ার মতন। যেমন ধরুন, আপনি একটা দুটো উদাহরণ দেই, 105% কোথাও হয়েছে দিনাজপুরে, আর মালদায় সেখানে হয়েছে 95%, 24 পরগনায় সেখানে কোথাও 83%, কোথাও 72%। গোটা বিষয়টা আপনারা যে অভিযোগগুলো করছিলেন, এখনো কি সেই অভিযোগেই স্ট্যান্ড বাই থাকবেন? আরেকটা বিষয় একটু দিয়ে দিই, সিজার যেটা দিয়ে শেষ করলো, 2009 থেকে 2017 এই সময়টাই কিন্তু ভোটার সংখ্যা বেশি বৃদ্ধি হয়েছে, যার মধ্যে একটা দীর্ঘ সময় আপনারা কেন্দ্রের সরকারও রয়েছে। দেখুন, প্রথম পর্বের ক্ষেত্রে আমার বলার যে এই তথ্যগুলো দীর্ঘদিন ধরে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা বা বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দা, সুকান্ত দা, এনারা আমাদের পশ্চিমবঙ্গে এটা চর্চার বিষয়বস্তু হিসাবে তুলে ধরেছিল। ফলে স্বাভাবিকভাবেই আজকে এসআইআর হচ্ছে এক্ষেত্রে এক ধরনের প্রতিষেধক। দেখবেন জমিতে যে অপকারী কীট, পোকামাকড়, এগুলো মারবার জন্য যদি আপনি জমিতে কোনো প্রতিষেধক দেন, তাহলে জমির নিচে মাটিতে লুকিয়ে থাকা পোকামাকড়রা বাইরে বেরিয়ে আসে। ফলে এসআইআর এক্ষেত্রে একটা প্রতিষেধকের কাজ করছে, এবং
সেই জন্য মমতা ব্যানার্জি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার এই উদ্ভ্রান্তের মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অনুপ্রবেশ বা এই জনসংখ্যার বৃদ্ধি সেই সময়কালের কিছুটা ইউপিএ, কিছুটা এনডিএ গভর্নমেন্ট ইত্যাদি রয়েছে। আমি শুধু এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাও কিন্তু সর্বসমক্ষে আলোচনার মধ্যে আসা দরকার যে বারংবার করে কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্র দপ্তর যখন বলেছেন যে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে জমির প্রয়োজন, সেই জমি বর্তমান রাজ্য সরকার সেটা দেয়নি। সেটা এই অনুপ্রবেশ বৃদ্ধি করবার ক্ষেত্রে, তাদেরকে দিয়ে ভোট ব্যাংক বাড়ানোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছেন কিনা সেটা নিয়েও নিশ্চিতভাবে মানুষ আলোচনা করুক, আমি এটা চাই। ধন্যবাদ ধন্যবাদ শঙ্কর বাবু। আমরা কথা বললাম শঙ্কর ঘোষের সঙ্গে। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, তথ্যটা নিশ্চয়ই আপনি ইতিমধ্যেই শুনেছেন। আরও একবার দর্শকদের স্বার্থে এবং আপনাকে জানিয়ে রাখি যে 23 বছরে গোটা রাজ্যে ভোটার বৃদ্ধির গড় হচ্ছে 67.28%, কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে সীমান্তবর্তী জেলায়, যেমন উত্তর দিনাজপুর, সেখানে 105%-এর বেশি, মালদা 95%, 24 পরগনা কোথাও 83%, কোথাও 72%। আপনি একটু আগে শুনছিলেন শঙ্কর ঘোষেরা কি অভিযোগ করছিলেন। আরেকটা তথ্য একটু দিয়ে দেই, এই 23 বছরের মধ্যে যদি বাম জমানা শেষ আপনাদের শুরু সেই 2009 থেকে ধরি 2017 পর্যন্ত, এই সময়টাই কিন্তু সব থেকে বেশি বৃদ্ধি হয়েছে। দেখুন, আসলে সিলেবাসে বলা হয়েছিল সিলেবাসে থাকবে মুসলমান তারাও, কিন্তু যখন পরীক্ষা দিতে গেল তখন দেখা গেল প্রশ্ন এসে গিয়েছে মতুয়া তারাও আর এসসি তারাও। বিজেপির আসল সমস্যাটা হয়ে গেছে এখানে বারবার, এবং এই নথিটাই প্রমাণ করছে যে বাকি রাজ্যের গড় একটা পার্সেন্টেজ থাকলেও সীমান্তবর্তী এলাকায় যে বিপুল উত্থান। আচ্ছা বলুন তো, সীমান্তবর্তী এলাকার অধিকাংশ সাংসদ কোন রাজনৈতিক দলের? আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, দার্জিলিং সমতল, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ সব তো বিজেপির সাংসদ। তার মানে এই যে ইনফিল্ট্রেশন হয়েছে তার ডাইরেক্ট বেনিফিশিয়ারি তো বিজেপি। এবং আমরা তো বলছি ওপার বাংলায় এখানে সেন্সাস হয়নি, কিন্তু বাংলাদেশে তো সেন্সাস হয়েছে। বাংলাদেশের সেন্সাসের তথ্য বলছে যে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কমেনি, বাংলাদেশে কমেছে হিন্দুর সংখ্যা। সেই হিন্দুরা ইনভেরিয়েবলি অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসছেন, এটা তো সত্যি কথা। আমাদের রাজ্যে যদি শরণার্থী আসেন, মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় বলেছেন প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাবো, এটাই তো মানবিকতার ধর্ম। কিন্তু সেই শরণার্থীদের ভোটে পুষ্ট বিজেপি, যেই মতুয়াদের ভোট একটা সময় বিজেপি পেয়েছে, আজকে সেই মতুয়াদের অনাগরিক করতে চাইছে। সীমান্তবর্তী জেলায় শরণার্থীদের ভিড় সামগ্রিকভাবে সীমান্তবর্তী জেলায় সবচেয়ে বেশি নাম বাদ যাবে এসসি এসটি মতুয়াদের। এবং আপনারা দেখেছেন আজকে ঠাকুরবাড়িতে অনশন শুরু হয়েছে। কেন অসীম সরকারকে বলতে হচ্ছে যে একজন মতুয়ার নাম বাদ গেল, বিজেপিকেও ছেড়ে কথা বলবো না? কেন সুব্রত ঠাকুর বিজেপির গ্রুপ থেকে লিভ করছে? কেন শান্তনু ঠাকুর একটার পর একটা বিতর্কিত মন্তব্য করছেন? কারণ তারা নিজেরা ভালো মতো বুঝতে পেরেছেন যে মুসলমান অনুপ্রবেশের গল্প দিয়েছিলেন, আসলে অনুপ্রবেশটা অধিকাংশ হয়েছে হিন্দু, এসসি এসটি, নবশূদ্র মতুয়াদের অনুপ্রবেশ, যার ডাইরেক্ট ডিভিডেন্ড বিজেপি পেয়েছিল। সেই মানুষগুলোকে এবার বলছে সিএতে অ্যাপ্লাই করো। সিএতে আবেদন করা মানে তো নিজেকে ভারতীয় নয় ঘোষণা করে দেওয়া। তার মানে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তারপর 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর সে জেল কাটবে, তারপরে সে নাগরিকত্ব পাবে। সামগ্রিকভাবে আসামের অভিজ্ঞতা এই মানুষগুলোর মাথায় আজকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই দেশ বিরোধী। এই মুহূর্তে আরেকটা খবর দিই আপনাদের। মমতার নির্দেশের পরই এসআইআর নিয়ে জোড়া ফলায় শান দিচ্ছে তৃণমূলে। একদিকে প্রতিবাদ, অন্যদিকে আইনি পথ। 11 থেকে 20 নভেম্বর জেলায় জেলায় কর্মসূচি তৃণমূলের লিগাল সেলে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, ঠিক কিভাবে কৌশল, কিভাবে সাজাচ্ছে গোটা বিষয়টা তৃণমূল? দেখো, তৃণমূল কংগ্রেস একদিকে তো প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে এবং আগামী দিনে দিল্লিতে তারা এই আন্দোলনকে প্রতিধ্বনিত করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তারা বলছে এসআই আসলে এনআরসির একটা প্রক্রিয়া এবং সংবিধান বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে বিজেপি। এই রাজ্য দখল করবার জন্য ভোটার লিস্ট থেকে বহু বৈধ ভোটারকে তারা বাতিল করতে চাইছে। এটা তো রাজনৈতিক বিষয়, কিন্তু কেউ যদি সমস্যায় পড়েন, স্বাভাবিকভাবে একটা আইনের প্রসঙ্গ আছে। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যে আইনি শাখা, যা চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে,
সেই আইনি শাখার তরফে আগামী 11ই নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে সব জেলায় জেলায় তারা কিন্তু সমাবেশ করবেন। এই সমাবেশে শুধু রাজনৈতিক কথা না, কিছু আইনি আশঙ্কা যদি কোনো থেকে থাকে সেটাও নিরসনের তারা চেষ্টা করবেন। আপাতত একদিকে প্রতিবাদ এবং আইনি পথে সেটা কিভাবে মোকাবিলা করা যায় বা পরামর্শ, দুই দ্বিমুখী রাস্তায় কিন্তু হাঁটছে তৃণমূল কংগ্রেস। তন্নিষ্ঠা, বেশ ধন্যবাদ সৌরভ। যারা আইনি পথ ধরেই নাগরিক হিসাবে তাদের পরিচিতি লাভ করেছে তাদেরকে একটা ভীতি প্রদর্শনের ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে তাদের জন্য, কারণ তারা সবাই এখন দৌড়াদৌড়ি করছে তাদের কিভাবে নাগরিকত্বটা বজায় থাকে। তো সেই কারণে এই আইন বিরোধী যদি যা করছে, যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এবং তাতে অবশ্যই বলা বাহুল্য যে আমাদের কেন্দ্রীয় সরকারের মদত আছে, সেগুলো তাদের বিভিন্ন নেতৃত্বের বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। তো আমরা সেইখানে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগাল সেল রাজ্যের প্রত্যেকটি জেলায় 11 থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ নভেম্বরের 11 থেকে 20 তারিখের মধ্যে পাবলিক মিটিং করবে এবং মানুষকে সচেতন করবে এই ব্যাপারে। এই কর্মসূচির সূচনা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাবো। मैं चाहती हूँ आपको सौर का नाम वोटर लिस्ट में रहे, कौन किसके वोट देंगे वो तो आपका राय है, हम इसको तो नहीं छीन के सकता है। हम जो कर सकता है आपको मदद कर सकता है। देखिए हमारा लड़ाई रास्ता में भी जारी रहेगा, अभिषेक जो बोला है हमारा लड़ाई कोर्ट में भी जारी रहेगा। हम इसको बूथ लेवल से हाईएस्ट लेवल तक ले जाएगा। आज जो कहते हैं हमने हिस्ट्री किया, उनको बोलना पड़ेगा सॉरी हमने मिस्ट्री किया। আর এরই মধ্যে এসআইআর এর সহায়তা শিবিরের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতির দ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হুগলির গোঘাট। এসআইআর এর সহায়তা ক্যাম্প করায় উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি যোগের পাল্টা অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি। ওই রাহুল এসে জোনাকুড়ির লোক নিয়ে এসে আমাদেরকে বলছে প্যান্ডেল করা চলবে না। আমরা বলছি কেন প্যান্ডেল করা চলবে না, আমরা দলের নির্দেশে করছি তো, আমাদেরকে সভাপতি বলেছে তার নির্দেশে আমরা কাজটা করছি। বলছে না আমরা সভাপতি মানি না, এখানে প্যান্ডেল করা চলবে না, প্যান্ডেল সব গুটিয়ে নিয়ে চলে যাও। তখন রাহুল আমাকে এসে কানমুত্রে ছড়িয়ে দিল, এই যে খুলে গেছে দেখুন, খুলে গেছে। হ্যাঁ, তারপর একজন এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল। দেওয়ার পরেতেই আমাকে বুকে এইখানটা ঘোরা লেছে, কানমুতে এইখানে, এই যে মাথাটা এইখানটা ঘোরা লেছে, এইখানটা তো ঘোরা লেছে। আর রুদ্রজা আর তিনজনে মিলে মারধর করে জামা ছিঁড়ে দিয়েছে। আপনি তৃণমূলেরই উপপ্রধান? আমি তৃণমূলেরই উপপ্রধান। যে মারধর করেছে তিনি তৃণমূলেরই অঞ্চল সভাপতি। এখন তো অঞ্চল সভাপতি ভাঙা ছিল, হ্যাঁ আগে হয়নি না। আমরা জানিয়েছি, আমাদের ব্লক সভাপতিকে জানিয়েছি, থানাকেও আমরা জানিয়েছি, থানা গাড়ি গেছিল। তারা দলের পঞ্চায়েতের সদস্য, অবশ্যই এটা অস্বীকার করার কিছু নেই। একজন উপপ্রধান, এটাও অস্বীকার করার কিছু নেই। কিন্তু পঞ্চায়েত সদস্য বা উপপ্রধানের যদি দায়িত্ব থাকে যে পঞ্চায়েতের উন্নয়নটাকে বজায় রাখা, তাদের দায়িত্ব ছিল বা দায়িত্ব আছে এবং আগামী দিনেও থাকবে, যাতে পঞ্চায়েতের উন্নয়ন স্তব্ধ না হয়ে যায়। তারা জেনারেল মিটিংয়ে উপস্থিত না হয়ে তারা অঞ্চলের উন্নয়নকে বন্ধ করে দিচ্ছে। দল যেভাবে নির্দেশ দিচ্ছে তার সঙ্গে তারা সহমত পোষণ করছে না। তাদের নিজেদের মতো ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানোর জন্য তারা সিপিএম বিজেপি নির্দলের সঙ্গে প্যাক হয়ে তৃণমূল কংগ্রেসকে কিভাবে হ্যাকেল করা যায়, তৃণমূল কংগ্রেস কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই কাজটা তারা করছে। এসআইআর চালু হয়েছে নির্বাচন কমিশন দপ্তর থেকে। দপ্তরের কে কোথায় যাবে তারা ঠিক করার জন্য এখন থেকে মারপিট করতে লেগে পড়েছে।
এসআইআর করবে যারা, তারা তো রয়েছে, পতাকা নিয়ে ধরা নিয়ে মারপিট, তৃণমূলের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আপনারা দেখেছেন এই দলটা মানুষের উন্নয়নের জন্য নয়, শুধু ভাগবাটোয়ারা করার দল। এদিকে নির্বাচন কমিশনকে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা, হরিয়ানার ভোটার ব্রাজিলিয়ান মডেল। হরিয়ানার ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের পঞ্চায়েত প্রধান, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের অভিযোগ হরিয়ানা বিধানসভা নির্বাচনে 25 লক্ষ ভোট চুরি করা হয়েছে। Who is this lady? How old is she? Which state does she come from? What's her name? Can anyone try? Where is she from? Try. Give me some guesses. कहाँ की लगती हैं? Anybody? Goa? Maharashtra? North? Is she from Haryana? You sure? You're absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names: Seema, Sweetie, Saraswati. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. She's from Brazil. She's a Brazilian model. That's a stock photograph. And she is one of 25 lakh such records in Haryana. রাহুল গান্ধীর বক্তব্য শুনলেন আপনারা। তার দাবি ব্রাজিলের এক মডেল হরিয়ানায় 22 জায়গায় আলাদা আলাদা নামে ভোট দিয়েছেন। সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি কংগ্রেস সাংসদের। শুধু তাই নয়, রাহুলের দাবি হরিয়ানায় প্রতি 8 জন ভোটদাতার মধ্যে একজন ভুয়ো। বিজেপিকে সাহায্য করতে ভুয়ো ভোটার বাদ দেয়নি কমিশন। বিজেপিকে সাহায্য করতে সিসিটিভি ফুটেজও মুছে ফেলার অভিযোগ কমিশনের বিরুদ্ধে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার কি বক্তব্য শোনাব। ইলেকশন কমিশন মহারাষ্ট্রের আগে এসআইআর করলেন না কেন? মহারাষ্ট্র নির্বাচনের আগে, দিল্লি নির্বাচনের আগে কেন করলেন না? হরিয়ানা নির্বাচনের আগে কেন করলেন না? বিহার নির্বাচন এবং পশ্চিমবঙ্গ যে দুটো তাদের লক্ষ্য, সেখানেই শুধু এসআইআর। তাও তো সুপ্রিম কোর্ট বলেছিল সারা দেশে করতে হবে বলে, এখন 12টা জায়গায় করছে। কেন মেঘালয় করছেন না? রোহিঙ্গার কথা বলছেন, কিন্তু বার্মা বা মিয়ানমারের সঙ্গে বর্ডার যে সব প্রদেশ, রাজ্য, তাদের এসআইআর কেন করছেন না? এই দ্বিচারিতা কেন? বিজেপির এই নির্দেশে নির্বাচন কমিশন উঠছে বসছে, যা ইচ্ছে করছে। এই সমস্ত দ্বিচারিতা কি আমরা দেখিনি? আর আজকে বিজেপির লোকরা গলা ফাটাচ্ছে কেন নির্বাচন কমিশনের হয়ে? ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি তদন্তে ইডির নজরে মেল আর গুগল ডেটা। পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন দোকানে তল্লাশির পর জিমেলে তথ্য সংগ্রহ। 5 বছরে জিমেল এবং গুগলের তথ্য নিয়েছে ইডি। খর্দায় তল্লাশির পরেও ব্যবসায়ীর জিমেলে তথ্য সংগ্রহ করেছে ইডি। কি নথি দিয়ে কারা পাসপোর্টের জন্য আবেদন করেছে তা জানতে চাইছেন ইডি আধিকারিকরা।